আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেজর ডারিম বলছি। আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। এই পর্বটি অনেকগুলো অধ্যায় দিয়ে সাজানো হয়েছে। আশা করি শুনলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। অধ্যায়: আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হলো। আদর্শিক দেউলিয়াপনা, কোন্দল এবং ভাঙ্গন। ক্ষমতায় বসানো হলো আওয়ামী লীগকে। যদিও দেশ স্বাধীনতা লাভ করে 16 ডিসেম্বরের 1971 সালে, কিন্তু সৈয়দ নজরুল ইসলামের প্রবাসী সরকার এবং মন্ত্রিসভার আগমন ঘটে 22 ডিসেম্বর 1971 সালে। ঢাকায় এসে তাজউদ্দিন সরকার ঘোষণা করে তাদের সরকার বিপ্লবী সরকার। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। যদিও 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সমাজতন্ত্রে কোনো অঙ্গীকার ছিল না। সমাজতন্ত্রের শৃঙ্খলে বাংলাদেশের জনগণ কখনোই নিজেদের বন্দী করতে আগ্রহী ছিল না। তাদের সর্বকালের দাবি ছিল অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচার। জনাব প্রধানমন্ত্রী এই ঘোষণাকে চ্যালেঞ্জ করেছিল তৎকালীন প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো। 1972 সালের 17 জানুয়ারি বাংলাদেশের কৃষক, শ্রমিক, সমাজবাদী দল অন্যান্যদের সাথে প্রশ্ন তোলে। তারা বলে, আওয়ামী লীগ সরকার বিপ্লবী সরকার হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যদি বিপ্লবই হয়ে থাকে, তবে সেই বিপ্লব শুধু আওয়ামী লীগই করেনি, করেছে এদেশের 7.5 কোটি মানুষ। আর তাই সকল দলের প্রতিনিধি নিয়েই গঠন করতে হবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সরকার। তাদের এই দাবি যুক্তিসঙ্গত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ভারতীয় সাহায্যে প্রবাসকালের একলা চলনীতি ধরে রাখে। মস্কোপন্থী মুজাফফর ও মনি সিং গং ক্ষমতায় অংশ না পেয়েও যুদ্ধকালীন সময় থেকে তাদের বিদেশি মুরব্বীদের ইচ্ছা অনুসারে আওয়ামী লীগ সরকারের লেজুর ভিত্তি করতে থাকে নির্লজ্জভাবে। ভারতীয় রাজনীতিতে সিপিআই যেভাবে কংগ্রেসের লেজুরে পরিণত হয়, ঠিক সে অবস্থায় হয়েছিল মুজাফফর নেপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টির বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু সার্বিক আর্থ সামাজিক পরিস্থিতির দ্রুত অবনতির ফলে প্রফেসর মুজাফফর আহমেদ অর্থাৎ মুজাফফর নেপের প্রেসিডেন্ট আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেও অবস্থার চাপে 10 মে চট্টগ্রাম জাতীয় সরকার কায়েমের দাবি তুলতে বাধ্য হয়েছিল। অধ্যায়: আওয়ামী লীগের তাত্ত্বিক দেউলিয়াপনা। জনাব তাজউদ্দিন আহমেদ এবং মুজিববাদীদের মধ্যে ক্ষমতার লড়াই। শ্রেণীগতভাবে আওয়ামী লীগ ছিল বুর্জোয়া এবং পাতি বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধিত্বকারী দল, কিন্তু এই দলে জাতীয়তাবাদী, প্রগতিশীল এবং সমাজতান্ত্রীরাও ছিল। এ কারণে বিপরীতমুখী চিন্তা ভাবনা দলে দ্বিধাদ্বন্দ্ব, অসন্তুষ্টি এবং সংঘর্ষের সৃষ্টি করে। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ প্রচার করেছেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা খাঁটি সমাজতন্ত্রই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, অন্য কিছু নয়। তার এসব বক্তব্য প্রচারণাকালে কেন্দ্র করে ইতিমধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরেই ক্ষমতার অন্তর্দ্বন্দ্বগুলো ক্রমান্বয়ে উন্মোচিত হতে থাকে। ক্রমবর্ধমান সমস্যার মোকাবেলার জন্য 1972 সালের 10 মে চট্টগ্রাম এক জনসভায় আওয়ামী লীগের লেজুর দল নেপের সভাপতি জনাব মুজাফফর আহমেদ সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানাতে বাধ্য হন। আগেই বর্ণিত হয়েছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের উপর অনাস্থা ও যুদ্ধাত্তর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিশেষ উপদেষ্টা, ভারতের অন্যতম কূটনীতিবিদ জনাব ডিপি ধরের পরামর্শে এবং বাংলাদেশ প্রবাসী সরকারের একাংশের বিশ্বাসঘাতকতায় মুক্তিবাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছিল বিএলএফ, পরবর্তীকালে মুজিব বাহিনী। বাংলাদেশের 4 জন ছাত্রনেতা ভারতীয় সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত করার বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই 4 জন হলেন তোফায়েল, রাজ্জাক, শেখ মনি ও আব্দুর রাজ্জাক। পরবর্তীকালে বাংলাদেশের 4 খলিফা নামে প্রসিদ্ধি লাভ করেন। তাদেরও একজন জনাব তোফায়েলকে দিয়ে 17 ফেব্রুয়ারি 1972 সালে এই ঘোষণা করানো হলো, মুজিববাদ কায়েম করব। মুজিববাদের 4 স্তম্ভ: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। তিনি মুজিববাদের একটি ব্যাখ্যাও দিলেন। তিনি বললেন, মহান মার্কিন নেতা আব্রাহাম লিঙ্কন আমেরিকার জনগণকে গণতন্ত্র ও স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সমাজতন্ত্র দিতে পারেননি। কার্ল মার্কস সমাজতন্ত্রের স্থপতি, কিন্তু তার দর্শনে ছিল না গণতন্ত্র এবং স্বাধীনতা। মুজিববাদে রয়েছে দুটোই, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। সুতরাং মুজিববাদ বিশ্বের তৃতীয় মতবাদ কিংবা রাজনৈতিক দর্শন। তিনি আরও বলেন, মুজিববাদ ও কমিউনিজমের মধ্যে একটি দৃষ্টান্ত হিসাবে
মুজিববাদ কায়েম করে সোনার বাংলা গড়ে তোলা হবে। তিনি বাংলাদেশের জনগণকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে জাতীয় বিপ্লব আখ্যা দিয়ে তাতে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত আহ্বান জানান। জনাব তাজউদ্দিনকে চ্যালেঞ্জ করার জন্যই জনাব তোফায়েলের মাধ্যমে মুজিববাদ নামক এই উদ্ভট এবং অদ্ভুত রাজনৈতিক দর্শনের উপস্থাপনা করা হয়। ৩ জানুয়ারি ১৯৭২ সালে পাকিস্তান সরকার এক ঘোষণার মাধ্যমে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হবে বলে খবর প্রচার করে। যুব নেতৃবৃন্দ বাংলাদেশে ফিরেই মুজিব পরিবারের অনুকম্পা ও সহানুভূতি লাভের আশায় জনাব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে কদর্য প্রচারণা নতুন করে শুরু করেন। তারা বলেন শেখ মুজিবের প্রতি তাজউদ্দিনের কোনো আনুগত্য ও শ্রদ্ধাবোধ নেই। স্বাধীনতা সংগ্রামের কৃতিত্বের দাবিদার তিনি একাই হতে চান। তারা আরও বলেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষক সেটাও জনাব তাজউদ্দিন স্বীকার করেন না। তাছাড়া শেখ মুজিবকে উপেক্ষা করার আরও একটি নজির এই যে তিনি তাকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী না করে ক্ষমতার অভিলাষে নিজেকেই প্রধানমন্ত্রী বানান এবং শেখ মুজিবকে শুধুমাত্র সাংবিধানিক ক্ষমতাহীন রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার উদ্দেশ্য সৎ হলে তিনি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানিয়ে নিজে উপপ্রধানমন্ত্রী হিসাবে স্বাধীনতা সংগ্রাম ও প্রবাসী সরকার পরিচালনা করতে পারতেন। এমনইভাবে তাজউদ্দিনের প্রতি শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের প্রত্যেকের মন বিষিয়ে তুলেছিলেন তারা। শেখ মনির এতে মুখ্য ভূমিকা ছিল। শেখ মুজিব বাংলাদেশে ফেরার পর উল্লিখিত নেতৃবৃন্দ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে তাজউদ্দিনের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে ওঠেন। শেখ মুজিব যেহেতু স্বাধীনতা সংগ্রামকালের ৯ মাস নির্বাসিত ছিলেন পাকিস্তান কারাগারে, সেই অনুপস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন তারা। তার সামনে কেঁদে মেঝেতে লুটিয়ে পড়া নাটক করে এদের অনেকেই বলেছিলেন, আপনার ভাবমূর্তি ও নেতৃত্ব রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করে তাজউদ্দিনের বিরাগ ভাজন হয়েছি আমরা। তিনি ফাঁসির কাস্টে ঝোলানোর হুমকি পর্যন্ত আমাদেরকে দিয়েছিলেন। শেখ কামালকে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাবার হুকুম দিয়েছিলেন তিনি। শুধু আমাদের বিরোধিতায় সেটা সম্ভব হয়নি। আমরা জোর করে তাকে মুজিবনগর হেডকোয়ার্টার্সে কর্নেল ওসমানের এডিসি হিসাবে রেখেছিলাম। আরও অনেক কিছু বলে তার কান ভারী করতে সক্ষম হয়েছিলেন কুচক্রী ক্ষমতালিপ্সু যুবনেতৃবৃন্দ। শেখ মুজিব তাদের কথার সত্যতা যাচাই করার সুযোগ পেলেন না, কেননা তার পরিবারের সদস্যগণ আরও রূঢ় ভাষায় তাজউদ্দিনের বিরুদ্ধে তাদের মনের ক্ষুধা প্রকাশ করেন শেখ মুজিবের কাছে। এর ফলে দেশে ফেরার মাত্র একদিন পরেই ১১ জানুয়ারি ১৯৭২ সালে শেখ মুজিব তার দীর্ঘদিনের পরীক্ষিত সহকর্মী জনাব তাজউদ্দিনকে অপসারণ করে স্বয়ং প্রধানমন্ত্রী হয়ে বসলেন। জনাব তাজউদ্দিনকে মন্ত্রী পরিষদ থেকে বাদ না দিলেও তাকে সব ব্যাপারে সম্পূর্ণ উপেক্ষা করে চলতে লাগলেন শেখ মুজিব। প্রশাসনিক ব্যাপারে আবার তিনি যুবনেতৃবৃন্দের উপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়লেন। ফলে যুবনেতৃবৃন্দ জাতীয় পরিসরে সর্বময় ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়ে গেলেন। তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হলো, কিন্তু শেখ মুজিবের এ ধরনের আচরণে মনঃক্ষুণ্ণ হলেন দলের বর্ষীয়ান নেতারা। অধ্যায় ছাত্রলীগের বিভক্তি আওয়ামী লীগেও টানাপোড়েনের সৃষ্টি করে। রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বে জাতি হয় বিভক্ত। সদ্য প্রতিষ্ঠিত একটি দেশের জন্য এ ধরনের বিরোধ ছিল মারাত্মক ক্ষতিকর। ১৯৭২ সালের প্রায় গোড়া থেকে মুজিববাদ নিয়ে ছাত্রলীগের মাঝে দেখা দেয় সংকট, সৃষ্টি করে অনৈক্য। ৭২ সালের ১২ই মে ছাত্রলীগের ৪ নেতা খোলাখুলিভাবে দুভাগে বিভক্ত হয়ে পড়েন। জনাব রব ও শাহজাহান সিরাজ বলেন, মুজিববাদে তারা বিশ্বাসী নন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমেই আসিবে জনমুক্তি। অপরদিকে আব্দুল কুদ্দুস মাখন ও নূরে আলম সিদ্দিকী ঘোষণা দিলেন, যে কোনো মূল্যে মুজিববাদ প্রতিষ্ঠা করতে হবে। অল্প কয়েকদিনের মধ্যেই সংকট দেশব্যাপী ছড়িয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে মুজিববাদী ও মুজিববাদ বিরোধী ছাত্রদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে। বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করে তখনই যখন দুই গ্রুপ আলাদাভাবে সম্মেলনের আয়োজন করে। শেখ মুজিব অবশ্য মাখনদের সম্মেলনই নিজে উদ্বোধন করেন। ছাত্রলীগের ভাঙ্গনের পরিপ্রেক্ষিতে শ্রমিক লীগও কোন্দল ঘনীভূত হয়। ফলে শ্রমিক লীগও দ্বিধা বিভক্ত হয়ে যায়। মুজিববাদ বিরোধী ছাত্রলীগ এবং তাদের সমর্থক শ্রমিক লীগ তৎকালীন গণপরিষদ ভেঙে দিয়ে বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানান। তখন থেকে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে থাকে। একদিকে মুজিববাদ, অপরদিকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আসমরব ১৯৭২ সালের ৩ মার্চ এক ভাষণে বলেন, জীবনের সকল ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য জাতি যখন আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বেশ কিছু সংখ্যক সরকারি আমলা, শিল্পপতি,
আওয়ামী লীগ সহ কিছু রাজনৈতিক লোকজন জাতীয় বিপ্লবের নামে আমাদের এই প্রস্তুতির বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে এবং গণবিরোধী প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে। 8ই মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় তিনি আরও বলেন, পতাকা বদল হলেই জনগণের মুক্তি আসে না, তার জন্য দরকার সমাজতান্ত্রিক কর্মসূচি। এর জবাবে 1972 সালের 5ই মে ছাত্রলীগ মুজিববাদী নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, মুজিববাদের প্রতি হুমকি বিপ্লবের সমাজতন্ত্রের প্রতি হুমকি স্বরূপ। 23 মে 1972 সাল তৎকালীন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান এবং পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক দিন তারিখ দিয়ে ঘোষণা করেন, 7ই জুন থেকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রাম দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হবে। 1972 সালের 13ই জুন গৃহীত এক প্রস্তাবে মাখন সিদ্দিকী গ্রুপ দাবি করে, মুজিববাদের 4 নীতির উপর ভিত্তি করে দেশের শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। 6 জুলাই তোফায়েল আহমেদ কুমিল্লার এক জনসভায় ঘোষণা করলেন, যারা বিদেশি মতবাদ প্রচার করছেন তারা দেশের জনগণের বন্ধু নয়, তারা জাতীয় শত্রু। মুজিববাদ প্রতিষ্ঠার মধ্যে নিহিত রয়েছে সব সমস্যার সমাধান এবং মুজিববাদ দেশের সমৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা করবে। একই জনসভায় জনাব আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিশ্বকে দেখিয়ে দিব কিভাবে গণতন্ত্র ও সমাজতন্ত্র একসঙ্গে চলতে পারে। 16 জুলাই নেতা জিল্লুর রহমান বললেন, মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠন করা সম্ভব। মুজিববাদ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। এর বাস্তবায়নের মধ্যেই মানুষের সর্বাঙ্গীন মুক্তি নিহিত। একই দিনে ঢাকায় মাখন সিদ্দিকী গ্রুপ ছাত্রলীগের এক সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, মাওবাদী বিভ্রান্ত নেতৃত্ব, সিআইএর এজেন্ট দল এবং ছাত্রলীগ নামধারী বহিষ্কৃত নেতৃত্ব পলাতক আলবদর, আল শামস, রাজাকার, শান্তি কমিটির মেম্বার, মুসলিম লীগ, জামায়াত, নিজাম, জমিয়তে উলামা, পিডিবি সহ প্রতিক্রিয়াশীল সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে বানচাল করতে চায়। 24 জুলাই 1972 সালে ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী উভয় গ্রুপের মধ্যে বাইতুল মোকাররমে গোলাগুলি হলো। 21 জুলাই ছাত্রলীগ মুজিববাদী অংশের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে শেখ মুজিবের উপস্থিতিতেই মুজিববাদ প্রতিষ্ঠার শপথ গ্রহণ করা হয়। একই দিনে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রলীগ রব গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত হয় পল্টন ময়দানে। সেই সম্মেলনে জনাব আসম রব ঘোষণা করেন, কার্ল মার্কসের পর সমাজতন্ত্রের কোনো নতুন সংজ্ঞা কেউ দিতে পারবে না। সমাজতন্ত্র সম্পর্কে তার রূপরেখাই চূড়ান্ত এবং আমাদের এই বাংলাদেশে সেই সমাজতন্ত্রই কায়েম করা হবে। জনাব রব দৃঢ়ভাবে বললেন, মুজিববাদের ককটেল কোনো সমাজতান্ত্রিক রূপরেখা নয়। 24 জুলাই 72-এ মুজিববাদী ছাত্রলীগের একটি মিছিল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে পল্টন ময়দানে রব গ্রুপ ছাত্রলীগের একটি সভার উপর চড়াও হয়। তাদের হামলায় জনাব রব সহ শতাধিক ছাত্র আহত হন। পরে আহতদের একজন ছাত্র হাসপাতালে মারা যায়। 1972 সালে বাংলাদেশ সরকারকে সোভিয়েত ইউনিয়ন সরকার পড়াশোনার জন্য 100টি বৃত্তি দেয়। মেধা অনুসারে 100 জন ছাত্র নির্বাচিত হয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে। 8ই জুলাই নির্বাচিত তালিকা থেকে হঠাৎ করে অন্যায়ভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে 41 জনকে বাদ দিয়ে নতুন করে তাদের জায়গায় অন্য 41 জনকে নির্বাচিত করা হয়। মুজিববাদী বিশ্বাসী ছিল না বলেই প্রথম নির্বাচিত 41 জনকে বাদ দেওয়া হয়। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়েও মুজিববাদকে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হয়। নেতাদের বিবৃতি বক্তব্যে এই বিরোধ ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। 1972 সালের 8ই জুলাই তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী চট্টগ্রামে ঘোষণা করলেন, গণতন্ত্রের নীতি ও আদর্শেই দেশ পরিচালিত হবে। তার একদিন আগে ঠাকুরগাঁওয়ে এক জনসভায় লীগ নেতা জহুর আহমেদ চৌধুরী বললেন, মুজিববাদের 4 নীতি দ্বারাই দেশ চালিত হবে। তাদের কয়েকদিন পর 31 জুলাই আওয়ামী লীগের সাংগঠনিক কমিটিতে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মুজিববাদ কায়েমের শপথ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। 12ই আগস্ট অর্থমন্ত্রী ও প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ ভাওয়ালের এক জনসভায় বললেন, সমাজতন্ত্রের প্রতি বাধা আসলে গণতন্ত্র ত্যাগ করব। 20 আগস্ট আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক বললেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ধার করা আদর্শ এবং মাওবাদী চক্রান্ত। রাষ্ট্রের প্রেসিডেন্ট বললেন, গণতন্ত্র কায়েম হবে। মন্ত্রী বললেন, সমাজতন্ত্রের জন্য প্রয়োজনে গণতন্ত্র ত্যাগ করব। শীর্ষ নেতা শেখ মুজিব বললেন, দুটোকে মিলিয়ে মুজিববাদ কায়েম করা হবে।
এভাবেই দেশে সৃষ্টি করা হলো আদর্শগত বিভ্রান্তিকর এক চরম অবস্থা। আর এই বিভ্রান্তির ফলে শুধুমাত্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগই নয়, সমস্ত জাতি হলো দ্বিধা বিভক্ত। অধ্যায়: জনগণ পরিণত হয় শত্রুতে। পাকিস্তান এখন নেই, কিন্তু শত্রুর প্রয়োজন। শত্রু হলো জনগণ। বাংলাদেশ স্বাধীন হওয়ায় অস্থানীয়দের স্থলে বাংলাদেশি বুর্জোয়াদের শাসন প্রতিষ্ঠিত হলো। তারা নিজেদের স্বার্থ দেখা শুরু করলেন, ঠিক যেভাবে পাকিস্তানিরা দেখত তাদের আপন স্বার্থ। পাকিস্তান শেষ হয়ে গেছে তা যাক, কিন্তু শত্রু তো থাকতে হবে। শত্রু এখন কি? শত্রু এখন জনগণ। জনসাধারণের পক্ষের শক্তিকে উৎখাত করার তৎপরতা চালানো হলো সরাসরিভাবে। তেমনি চললেও তাদেরকে নিজেদের লেজুরে পরিণত করার চক্রান্ত। জনগণ যুদ্ধ করেছে, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তারা তাদের রাজনৈতিক অধিকার এবং নিজেদের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে চাইবে। তাই তাদেরকে শুধু ধোঁকা দেবার জন্যই সমাজতন্ত্রকে আওয়ামী লীগ সরকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছিল তাদের নিজ স্বার্থেই। বাংলাদেশ নামে একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, কিন্তু শাসক বুর্জোয়াদের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটল না। তাদের চরিত্রে রয়ে গেল মুৎসদ্দি ধামা ধরার প্রবণতা। আমেরিকা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। কোনো অবস্থাতেই ভবিষ্যতে মার্কিন সাহায্য বাংলাদেশ গ্রহণ করবে না, এই সাহসী সরকারি ঘোষণা মুজিবনগরে পাওয়া গিয়েছিল। কিন্তু শেখ মুজিব ঢাকায় ফিরে তার প্রথম সাংবাদিক সম্মেলনেই বলতে বাধ্য হলেন তিনি মার্কিন সাহায্য গ্রহণ করবেন। যুদ্ধের সময় ভারত বিরোধী ছিলেন যেসব বিত্তবানেরা, তাদের বেশিরভাগই ভারতপ্রেমিক হয়ে দাঁড়ালেন রাতারাতি। প্রতিযোগিতার দৌড় শুরু হলো ভারতীয় মারওয়ারি ব্যবসায়ী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করে অল্প সময়ে চোরা কারবারের মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ হবার। যে আওয়ামী লীগ চিরকাল ছিল মার্কিন ঘেঁষা, আমেরিকার প্রশ্নে যেখানে সোহরাওয়ার্দী ও শেখ মুজিব মজলুম নেতা মাওলানা ভাসানীর থেকে পৃথক হয়ে গিয়েছিলেন ঐতিহাসিক কাগমারি সম্মেলনে, সে আওয়ামী লীগ এর এতটুকু কষ্ট হলো না সোভিয়েত ইউনিয়নের অনুরাগী হয়ে পড়ে ভারতের সাথে চুক্তির দাসখত লিখে দিতে। মূল কথা, মুরব্বি চাই। স্বাধীন হয়েও স্বাধীন নয়, স্থানীয় বটে তবে জাতীয় নয়। প্রকৃতির আওয়ামী লীগ সমাজতন্ত্রের নীতি গ্রহণ করেছিল জাতীয় অর্থনীতিকে তাদের দলীয় নিয়ন্ত্রণে নেবার জন্যই। রাষ্ট্রীয়করণের মাধ্যমে পাকিস্তানি বণিক সম্প্রদায় এবং শিল্পপতিদের পরিত্যক্ত ব্যবসা কেন্দ্র এবং শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের পার্টির সদস্যরা ও সহযোগীদের পরিচালনার দায়িত্ব নিযুক্ত করা হয়। ব্যবসা বাণিজ্যের লাইসেন্স পারমিটও দেওয়া হয় অব্যবসায়ী অনভিজ্ঞ পার্টি টাউটদের। অর্থনৈতিক নিজেদের নিয়ন্ত্রণে রেখে দলীয় সদস্যদের নব্য পুঁজিপতি হবার সুযোগ করে দেওয়া হলো সেই আদিম পদ্ধতিতে। এভাবেই ৭১-এর আগের অধ্যায়ে পাকিস্তানিরা লুট করেছে বাংলাদেশকে। দেশ স্বাধীন হওয়ার পর সমাজতন্ত্রের ধর্মজাল সৃষ্টি করে শুরু হলো বাঙালি নব্য পুঁজিপতিদের লুণ্ঠন। গরিব দেশবাসী আরও গরিব হলো। জাতীয় অর্থনৈতিক মেরুদণ্ড গেল ভেঙে। রুশ ভারতের চাপে সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় অর্থনীতি হিসাবে গ্রহণ করে সমাজতন্ত্রের অসারতাই প্রমাণ করেছিল আওয়ামী লীগ। অধ্যায়: সোভিয়েত নৌবাহিনীর বহর চট্টগ্রাম বন্দর দখল করে নেয়। যুদ্ধের সময় তাজউদ্দিন পুরোপুরিভাবে রুশ ভারতের প্রভাবাধীন ছিল। পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের পর শেখ মুজিবও সেই বলয়েরই প্রভাবাধীন হয়ে পড়ে। যুদ্ধ শেষ হওয়ার পরপরই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি করদ রাজ্যেই পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে। তিনি চালনা এবং চট্টগ্রামের বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান। সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনী বন্দর ও সমুদ্র সীমার বিশাল অংশ তাদের দখলে নিয়ে নেয় এবং ওই অঞ্চল অন্যদের, এমনকি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্যও নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা দেয়। সোভিয়েত এবং ভারতীয় নৌবহর দীর্ঘ ২ বৎসরকাল চট্টগ্রামে অবস্থান করে। ক্রমান্বয়ে খবর বের হতে থাকে এই দুই নৌবাহিনীর সদস্যরা বন্দরের খাড়ি পরিষ্কারের নামে সন্দেহজনক বিভিন্ন তৎপরতায় লিপ্ত রয়েছে। এভাবেই বাংলাদেশকে ইন্দো সোভিয়েত বলয়ের মধ্যে ঠেলে দিয়েছিল মুজিব সরকার। অধ্যায়: বিরোধী পক্ষের উপর নির্যাতন শুরু। বিরোধী পক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গর্বের সাথে শেখ মুজিব বললেন, রাষ্ট্রবিরোধী দুষ্কৃতিকারীদের হুঁশিয়ার করে দিচ্ছি, প্রয়োজনে আমি লাল ঘোড়া দাবড়াইয়া দিব। সরকার ও সরকারি দলের প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীগুলোর প্রতি ছিল তার এই ইঙ্গিত। ১৯৭২ সালের মাঝামাঝি সময় থেকেই বিরোধী রাজনৈতিক দলসমূহের উপর বর্বর নির্যাতন শুরু হয়।
এই নির্যাতন শুধু রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের বিভিন্ন বাহিনী অংশগ্রহণ করেনি, তাতে অংশ নেয় আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন লাঠিয়াল ও বেআইনি সশস্ত্র পেটুয়া বাহিনী। রাজনৈতিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তোলেন ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কাজী জাফর আহমেদ, ছাত্রলীগের রব সিরাজ গ্রুপ। তারা আওয়ামী লীগ সরকারের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার জন্য জনগণের কাছে আবেদন জানান। তারা বিবৃতি সমাবেশের মাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কুক্ষিগত করার ও সংগ্রামী ছাত্র জনতার প্রতিরোধ শক্তিকে শেষ করে দেবার জন্য মাত্র ৯ মাস আগে নির্যাতন এবং পুলিশ ও সেনাবাহিনীর বেপরোয়া গুলি চালাবার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠতেন যারা, ক্ষমতায় আসীন হয়ে গত মাসে প্রায় ডজনখানেক জায়গায় ছাত্র জনতার সমাবেশে ও মিছিলে গুলি চালিয়েছেন তারা। শুধু তাই নয়, ক্ষমতাসীন দল দখলদার বাহিনীর দালালদের সহায়তায় প্রশাসন যন্ত্রকে প্রভাবিত করে ছাত্রবিরোধী দলীয় কর্মী ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে তাদের গ্রেফতার করেছেন। রাজনৈতিক নেতারা রাজনীতি থেকে সরকারি ক্ষমতার দাপট দেখিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিপক্ষের কর্মী ছাত্র যুবকদের শায়েস্তা করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের অযথা হয়রানি করছেন। ৯ সেপ্টেম্বর ১৯৭২ সালে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের প্রতিটি বাড়ির দুয়ারে দুয়ারে মুজিববাদের বাণী পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আঞ্চলিক জেলা এবং মহকুমা পর্যায়ের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এই বাহিনীর প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডের সমন্বয় সাধন করা হবে। প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের বাঁশের লাঠির মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এরপর ট্রেনিং শুরু হয়। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল মান্নান ১ লক্ষ লোকের এক সমাবেশের আয়োজন করেন ১ মে ১৯৭২ সালে এবং ওই সমাবেশে তিনি ঘোষণা দেন, আগামী ৯ জুন থেকে তার অনুসারীরা জাতীয় শত্রুদের বিরুদ্ধে অভিযান শুরু করবে। তিনি সরকারের কাছে দাবি জানান যাতে করে তার বাহিনীর সদস্যদের অ্যারেস্ট, সার্চ, ইন্টারোগেশন এবং শাস্তি দেবার ক্ষমতা দেওয়া হয়। এভাবে মুজিব ভক্তরা সবাই আইনকে নিজেদের হাতে নেবার জন্য মরিয়া হয়ে ওঠেন। এক সভায় স্বয়ং শেখ মুজিবুর রহমান অতি দম্ভের সাথে তার সমালোচকদের উদ্দেশ্য করে বলেন, আমি আমার লাল ঘোড়া দাবড়াইয়া দিব। ইঙ্গিতটি ছিল আওয়ামী লীগের বেসরকারি বাহিনীগুলোর প্রতি। শ্রমিক লীগ নেতার ওই অভিযান শুরু হওয়ার ৭ দিনের মাথায় খুলনায় পুলিশ ও লাল বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। দেশের অন্যান্য অঞ্চলে ওই ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওই সমস্ত ক্ষমতাসীন দলের নেতাদের বাহিনীদের হাতে নাজেহাল হতে থাকে সাধারণ নিরীহ মানুষ। অবস্থার এতই অবনতি ঘটে যে আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত মুজাফফর নেপো ওই ধরনের উদ্যত্ত বন্ধ করার জন্য সংবাদপত্রে বিবৃতি প্রদান করতে বাধ্য হয়। জনাব মোজাফফর আহমেদ এক বিবৃতিতে বলেন, স্বেচ্ছাসেবক এবং একটি রাজনৈতিক দলের অন্যান্য বাহিনীর সদস্যরা অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। সংগঠনের নিয়মের বাইরে গিয়ে ক্ষমতাসীন দলের ছাত্র এবং শ্রমিক সংগঠনগুলো ওই ধরনের বর্বরতা করে চলেছে অবিরাম। তারা ইচ্ছা অনুযায়ী কারফিউ জারি করে, স্থানীয় প্রশাসনকে অবজ্ঞা করে, লোকজনকে ধরে তথাকথিত আদালতে তাদের বিচারের নামে অমানসিক নির্যাতন করছে। প্রশাসন এবং পুলিশ রহস্যজনকভাবে ওই ধরনের কার্যকলাপের ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে নিশ্চুপ হয়ে রয়েছে। তিনি জনগণের প্রতি আবেদন জানান যাতে করে ঐক্যবদ্ধভাবে তারা ওই সমস্ত অন্যায় ও অসহনীয় নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলেন। অধ্যায়: মেজর জলিল বীর উত্তম বন্দী হলেন। মেজর জলিল ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা। ভারতীয় বাহিনীর লুটপাটে তিনি বাধা দিয়েছিলেন। পাকিস্তান আর্মির সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে হাতিয়ার, গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জাম, কলকারখানার মেশিনপত্র সবকিছু লুট করে ভারতে পাচার করতে থাকে। মেজর জলিল এই সমস্ত লুটপাটের বিরোধিতা করেন। তার সাহসিকতা অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধাদেরও মিত্রবাহিনীর লুটপাটে বাধা প্রদানে উৎসাহিত করে তোলে। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে তার ওই ধরনের কর্মকাণ্ডের জন্য সরকার তাকে বন্দী করে। ষড়যন্ত্রের জাল ফেলে তাকে গ্রেফতার করা হয়েছিল। সমগ্র জাতি সরকারের ওই ধরনের আচরণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। ১১ই মার্চ বরিশালে মুক্তিযোদ্ধা ও জনগণের এক বিশাল সমাবেশে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জোর দাবি উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি উত্থাপিত হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকেও। এর প্রতিক্রিয়ায় সরকার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং আর্মি রুলস এর অধীনেই তার বিচার করা হবে। সরকারের ওই ঘোষণার পর বিক্ষোভ আরও বৃদ্ধি পায়। আর্মি, মুক্তিযোদ্ধা এবং জনগণ ক্ষেপে ওঠে।
প্রচণ্ড গণচাপের মুখে সরকার বাধ্য হয় মেজর জলিলকে নিঃশর্ত মুক্তি দিতে। অধ্যায় 1 জানুয়ারি 1973 সাল। ঢাকার রাজপথ আবার রক্তে রঞ্জিত হলো। প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে 2 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রাণ দিতে হয়। 1973 সালের 1 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ওই দিন ভিয়েতনামে মার্কিন হামলার বিরুদ্ধে মস্কোপন্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভিয়েতনাম দিবস পালনের ডাক দেয়। এই উপলক্ষে ওই দিন ছাত্র ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেস ক্লাবের বিপরীত দিকে অবস্থিত তৎকালীন মার্কিন তথ্য সার্ভিস USIS ইউসিস দফতরের সামনে এসে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে কাঁদুনে গ্যাস বা লাঠিচার্জ ছাড়াই নিয়োজিত পুলিশ বাহিনী বিনা উস্কানিতে ছাত্র মিছিলের উপর বর্বরোচিতভাবে গুলি চালায়। গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষ দর্শনের অনার্স ছাত্র মতিউল ইসলাম ও মির্জা কাদেরুল ইসলাম নামক অপর একজন ছাত্র। স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে রাজপথে পুলিশের গুলিতে ছাত্র হত্যার এই বিবরণ লিপিবদ্ধ হয়ে আসে পরের দিনের সংবাদপত্রগুলিতে। নুরুল আমিন, আইয়ুব খান, মোমিন খান, ইয়াহিয়া খান পাকিস্তান আমলে তাদের নির্যাতনমূলক গণবিরোধী স্বৈরশাসনের জন্য ধিক্কৃত হয়েছিল জনগণের কাছে। একই ন্যাক্কারজনক বর্বরতার জন্য এদেশের মানুষ ধিক্কার দিল আওয়ামী লীগ সরকারকে। স্বাধীনতার মাত্র 1 বছরের পরই আওয়ামী লীগ সরকারের এহেন প্রকাশ্যে ছাত্র হত্যা অবাক করে দিয়েছিল দেশবাসীকে। উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে পড়ে তারা। প্রেস ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা স্তব্ধ হয়ে অবলোকন করছিল পুলিশের বর্বরোচিত প্রাণহানিকর আচরণে। সেদিন পুলিশি বাহিনীর নির্যাতনের হাত থেকে সাংবাদিক এবং ফটোগ্রাফাররাও রেহাই পাননি। মুজিব সরকারের পুলিশ বাহিনী উপস্থিত প্রেস ফটোগ্রাফারদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন নির্মমভাবে। সরকারের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলের আব্দুল মান্নান এই পুলিশি সন্ত্রাসের ব্যাপারে কোনো বিবৃতি দেওয়ারই প্রয়োজন বোধ মনে করেননি সেদিন। গুলি চালানোর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো শহরে। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, যানবাহন সবকিছুই বন্ধ হয়ে যায় সারা শহরে। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক ছুটে আসে ইট দিয়ে ঘেরা রক্তে রঞ্জিত রাজপথের অংশ দেখার জন্য। শহরের অলিতে গলিতে মানুষ পুলিশের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল নিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন 2 জানুয়ারি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে পূর্ণ হরতাল পালিত হয়। ওই দিন প্রফেসর মোজাফফর আহমেদ ঘোষণা করলেন, আওয়ামী লীগের ছাত্র হত্যা ইয়াহিয়া মোমিন স্বৈরাচারী সরকারের কার্যকলাপেরই নামান্তর। আমরা দেশবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ সরকারের আশু পদত্যাগ দাবি করছি। তিনি আরও বললেন, নুরুল আমিন সরকারের ভাগ্যে যে পরিণতি ঘটেছিল, শেখ মুজিবের ভাগ্যেও সেই একই পরিণতি অনিবার্য। অধ্যায় শেখ মুজিবকে দেওয়া বঙ্গবন্ধু খেতাব উঠিয়ে নেওয়া হয় এবং একই সাথে তার ডাকসুর আজীবন সদস্য পদও বাতিল করা হয়। 3 জানুয়ারি পল্টন ময়দান বাংলাদেশ ছাত্র ইউনিয়নে আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, দরকার হলে আরও রক্ত দিব, তবুও সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্য পদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্য পদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন। রাজনীতির পরিহাস। 1972 সালের 6 মে এই ছাত্রনেতাই শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়ার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিও প্রত্যাহার করে সাবধান বাণী উচ্চারণ করেন। সংবাদপত্র, টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে, অফিস, আদালতে ও দোকানপাটে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলারও আহ্বান জানান। অধ্যায় 1973 সালের নির্বাচন। 7 মার্চ 1973 সাল। প্রতিদ্বন্দ্বিতাহীন এক পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পর্কে দৈনিক সংবাদ ও দৈনিক গণকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস, গুন্ডামি, নির্যাতন, ব্যালট বক্স ছিনতাই, পুলিং এজেন্ট প্রহরিত, খুন প্রভৃতির খবর ছাপা হয়। 8 মার্চের দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ছিল এরকম: সিলেট 1 নং কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাই, পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, চট্টগ্রামে 31টি ব্যালট পেপার সহ 2 ব্যক্তি গ্রেফতার, ধামরাইতে রক্ষী বাহিনীর সন্ত্রাস, ঢাকা শহর সহ বিভিন্ন ভোটকেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে। নির্বাচন দারুণ অবাধ হয়েছে।
একজন একাধিকবার অবাধে ভোট দিতে পেরেছে। জাসদের 2 জন কর্মী হাইজ্যাক। ঢাকার একটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি। পটিয়ায় ভোট সন্ত্রাসী মাস্তানরাই দিয়েছে। কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস, নির্বাচন প্রহসনে পরিণত। কালীগঞ্জে সন্ত্রাস, রাজশাহী ভোটকেন্দ্রে সন্ত্রাস, ভোটনাট্যের দৃশ্য প্রভৃতি। 9 মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ এবং সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক যৌথ বিবৃতিতে বলেন, কমপক্ষে 70টি আসনে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসক দল ক্ষমতার চরম অপব্যবহার, ভুয়া ভোট, পোলিং বুথ দখল, পোলিং এজেন্ট অপহরণ, বিদেশি সাহায্য সংস্থা, জাতিসংঘ সরকারি গাড়ি ও রেডক্রসের গাড়ির অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করেছে। 9 মার্চ জাতীয় গণতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত জলিল বলেন, প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন, এতে আমি তাকে জাতির পিতা বলতে ঘৃণাবোধ করি। তিনি আরও বলেন, নির্বাচনের দিন কোনোভাবেই নির্বাচনী কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করছেন। বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশেই হঠাৎ করে বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দসই ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। জাসদ সভাপতি আওয়ামী লীগের নির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের তাবেদার বলে অবহিত করে তাদের নির্বাচনী বিজয়কে হিটলার, মুসোলিনি, চিয়াং কাই শেকের বিজয়ের সঙ্গে তুলনা করেন। 9 জুলাই প্রেস ক্লাবে ভাষণ দিয়ে ন্যাপের তৎকালীন সহসভাপতি ডাক্তার আলিম আল রাজি বলেন, ক্ষমতাসীন সরকার একদলীয় স্বৈরাচার ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার, সন্ত্রাস সৃষ্টি, শক্তি প্রয়োগ করে ভুয়া ভোটদান, বিপুল অর্থ ব্যয়, বেতার টেলিভিশন ও সংবাদপত্র সহ সকল প্রচার মাধ্যমের ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলগুলো যাতে জনগণের কাছে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে ভোটদানে বিরতই শুধু করেনি, হয়রানির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থে যথেচ্ছা ব্যবহার উল্লেখ করে প্রচার মাধ্যমকে এক বিবিলিয়ন ক্যাপটিভ প্রেস বলে অবহিত করেন। জানুয়ারিতে প্রকাশ্যে রাজপথে 2 জন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডাক্তার রাজি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল 200 বছরের ইতিহাসে তার নজির নেই। তিনি হুঁশিয়ারিও উচ্চারণ করে বলেন, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। নীলনকশার আওতায় সুপরিকল্পিত উপায়ে জনগণের সকল মৌলিক অধিকার ও গণতন্ত্র ছিনিয়ে নেবার উক্ত প্রচেষ্টা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সত্য হয়ে ওঠে। একতরফা পাতানোর খেলার নির্বাচনে 300 আসনের মধ্যে 291টিতে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয়। চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে ন্যাপের মোশতাক আহমেদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয়। সবকয়টি বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে মোশতাক আহমেদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরিভাবে দলীয় স্বার্থের অনুগত বিধায় মোশতাক চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে কোনো সুবিচার পাওয়া সম্ভব হয়নি। 10 মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খান নির্বাচন প্রচারণাভিযানের সময় নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকা ধামরাইতে সংগঠিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী ও রক্ষী বাহিনীর সার্বিক সন্ত্রাসকে দুঃস্বপ্নের কালরাত্রি বলে আখ্যায়িত করেন। 11 মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন, 7 মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাকার, আলবদর, স্বাধীনতার শত্রু। এইসব বিদেশি চরদের মুজিববাদের নিড়ানি দিয়ে উৎখাত করা হবে। পরের দিন বাইতুল মোকাররমে শেখ ফজলুল হক মনি মুজিববাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন।
এই যুদ্ধে 1975 সালের 15 আগস্ট পরজন শাহাদত বরণ করতে হয়েছিল 30,000-এরও বেশি লোককে। দেশপ্রেমিক, বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শ্রমিক নেতা, ছাত্র সমাজ, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গও এই ভয়ঙ্কর সন্ত্রাসের হাত থেকে রেহাই পাননি। জাতীয় পরিসরে যেখানেই কেউ স্বৈরশাসনের বিরোধিতা করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার। অধ্যায়: যারাই প্রতিবাদ করেছিল, মৃত্যু অথবা অমানসিক নির্যাতনের শিকারে পরিণত হতে হয়েছিল তাদের। 1973 সালের মধ্যেই যারা স্বৈরাচার এবং আওয়ামী লীগ অপসারণের বিরোধিতায় সোচ্চার হয়েছিল, তাদেরকে মৃত্যু কিংবা অকথ্য নির্যাতনের মুখোমুখি হতে হয়। 1973 সালে ওই সময়ের উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক জনাব আব্দুল মনসুর আহমেদ দৈনিক ইত্তেফাকে বিভিন্ন বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে তিনি অসীম সাহসী পরিচয় দেন। তিনি বলেন, আজ আর এক্সচেঞ্জ অব হার্ট নয়, চাই চেক অব হার্ট শীর্ষক উপসম্পাদকীয় নিবন্ধে তিনি বলেন, মানুষের হৃদয়ের 4 চেম্বারের মতোই আমাদের বাংলাদেশের রাজনীতির সকল ক্ষেত্রে 4টি করিয়া মেম্বার আছে। প্রথমত, আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে 4টি স্বতন্ত্র মজবুত মূলনীতি খুঁটির উপর: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। জাতীয়তাতন্ত্র বেশি ভালো হতো এটা বললে, এবং ধর্মনিরপেক্ষতা, এখানেও তন্ত্র যোগ করলে খুব ভালো হতো। এই 4টি নৈতিক খুঁটিকে স্বতন্ত্র বললাম এই দণ্ডে যে সংবিধান রচয়িতাদের মধ্যে কেউ কেউ বলেন এই 4টি খুঁটি এক ঘরের খুঁটি হতে পারে না। খুঁটিগুলির উচ্চতা সমান নয় বলেই তারা এক ঘরের খুঁটি হতে পারে না, এ কথা বলে থাকে। নীতি ও পন্থা হিসাবে এই 4 বস্তুর মিল নেই, এ কথাই বোধ করে সমালোচকরা বলতে চান। তার মানে হৃৎপিণ্ডের 4টি মেম্বারের মধ্যে যেমন সহযোগ দরজা অর্থাৎ কানেকটিভ ভালভ আছে, আমাদের 4 নীতির মধ্যে তেমন কোনো কানেকটিভ ভালভ নেই। তারপর সংবিধানের বেলাতেও আমরা প্রচলিত শাসনতান্ত্রিক কাঠামোকে টেনে বুনে চক্রে আনার চেষ্টা করেছি এবং যথাসম্ভব সফল হয়েছি। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচলিত এক্সিকিউটিভ, লেজিসলেটিভ ও জুডিশিয়ারি এই 3টি ইনস্টিটিউশনকে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ ও বিচার বিভাগ নামে সংবিধানে গুঞ্জাইশ করেছি সত্য, কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যা অত্যাবশ্যক, অথচ সংবিধানে কর্মবিভাগ বা দেশরক্ষা বিভাগে যার বিধান করা সম্ভব ছিল না, সেইরূপ একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পন্ন প্যারামিলিটারি বাহিনী গঠন করে আমরা রাষ্ট্রকে 4টি শক্তি স্তম্ভের উপর দাঁড় করিয়েছি। এই 4টি শক্তি স্তম্ভের সাথে পাঠকগণ 4টি মূলনীতি স্তম্ভের সাথে তালগোল পাকিয়ে ফেলবেন না। তার ওই দীর্ঘ প্রবন্ধে শিল্প কারখানা সম্পর্কে জনাব আব্দুল মনসুর আহমেদ লিখেন, হৃদয়ের 4 চেম্বারের অনুকরণে আমরা শুধু আমাদের জাতীয় জীবন, রাষ্ট্রীয় জীবনে, পার্টি জীবনে ও সামাজিক জীবনে 4 বর্ণের প্রবর্তন করেই ক্ষান্ত হইনি, রাজনৈতিক অর্থনৈতিক জীবনেও উহার সম্প্রসারণ করেছি। মিনস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদন যন্ত্রের মালিকানাকে সংবিধানেই 3 শ্রেণীতে বিভক্ত করেছি, যথা রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা ও ব্যক্তিগত মালিকানা। এই 3 শ্রেণীর মালিকানা ছাড়া আর সব সম্পত্তি যা প্রোডাক্টিভ নয় সেগুলো অটোমেটিকলি ব্যক্তিগত মালিকানায় থাকার ব্যবস্থা করে গোটা সম্পত্তি জগৎকে 4 শ্রেণীতে বিভক্ত করে হৃদয়ের 4 চেম্বারের সামঞ্জস্য বিধান করেছি, যাতে মিল কারখানাদের মিনস অফ প্রোডাকশনকে হরতাল স্ট্রাইকারদের দ্বারা আনপ্রোডাক্টিভ করে অন্য প্রকার মালিকানার সৃষ্টি করতে কেউ না পারে, এবং ওই পন্থায় 4 প্রকার মূলনীতিতে যাতে কেউ ব্যত্যয় ঘটাতে না পারে, সেই উদ্দেশ্যে আমরা হরতাল স্ট্রাইককে ন্যাশনালাইজ করে ফেলেছি। সরকারি দল ছাড়া অপর সকলের হরতাল স্ট্রাইক নিষিদ্ধ করেছি। প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক প্রশ্নে একই প্রবন্ধে জনাব আব্দুল মনসুর আহমেদ বলেন, হৃদয়ের 4 চেম্বারের প্রতি আমাদের এই সামগ্রিক ও সার্বজনীন আকর্ষণ দেখে বিদেশি বন্ধুরা আশ্চর্য হতে পারেন, কিন্তু তাদের সেই আশ্চর্য সেই মুহূর্তেই কেটে যাবে যখন তারা জানতে পারবেন যে জাতীয় ও রাষ্ট্রীয় নেতার নেতৃত্ব কেবলমাত্র আমাদের হৃদয়ের উপর নির্ভরশীল। আমাদের নেতা প্রেমিক, তিনি দেশবাসীকে ভালোবাসেন, দেশবাসী তাকে ভালোবাসে। এই দেশনেতা আর জনতার মধ্যে ভালোবাসাবাসী ছাড়া আর কোনো বৈষয়িক স্বার্থের সম্পর্ক নেই, পুরোটাই হৃদয়ের ব্যাপার। তাই হৃদয়ের 4 মেম্বারের সাথে মিল রেখেই আমাদের সামগ্রিক জীবনকে 4 ভাগে বিভক্ত করেছি। হৃদয়ের অনুকরণেই
আমাদের রাষ্ট্রীয় আর্থিক জীবনকে উপরের তলা নিচের তলা এই দুই তলা বিশিষ্ট করেছি। হৃদয়ের অনুকরণেই আমরা উভয় তলাতেই অর্থাৎ অবিকল ভেন্ট্রিক্স উভয়টাতেই লেফট রাইট রেখেছি। সাধারণত নেতার ভালোবাসাবাসীর ব্যাপারই হৃদয়ের 4 মেম্বারের প্রতি আমাদের আসক্ত করেছে ঠিকই, কিন্তু 4-এর প্রতি আকৃষ্ট হওয়ার আমাদের আরও কারণ আছে। আমাদের রাষ্ট্র সেকুলার হলেও আমরা নিজেরা আজও ধর্মবিরোধী হইনি, ধর্মনিরপেক্ষ হয়েছি মাত্র। আমাদের মধ্যে বিপুল মেজরিটি লোকই মুসলমান। আমরা মুসলমানেরা এখনও ধর্ম ছাড়িনি, তাই 4-এর মায়াও ছাড়তে পারিনি। আমাদের 4 কিতাব, 4 কালেমা, 4 ফেরেশতা, 4 মাযহাব, 4 খলিফা, 4 ইমাম। এই অবস্থায় রাষ্ট্রের 4 মূলনীতি, সমাজের 4 মালিকানা নীতি, পলিটিক্স 4 পার্টি নীতি, এসবে আমাদের আকর্ষণ সহজাত। শুধু মুসলমানরা হবে কেন, আমাদের দেশের হিন্দু ধর্মেও 4-এর প্রাধান্য রয়েছে। তাদের 4 বেদ, 4 বর্ণ, 4 যোগ, এমনই 4 যোগও আছে। এইভাবে আমরা 4-এর গোল ধাঁধায় ঢুকে পড়েছি। সরকারি দফতরে 4 তাসের কর্মচারী বহাল হয়, বাজারে আমরা 4 কায়দায় ব্যবসা চালু করেছি। কালোবাজারি, মুনাফাখুরি, মজুদদারি ও চোরাচালানি আমরা ছাড়তে পারিনি এই 4-এর মায়াতেই। হার্টের 4 চেম্বারের সবচেয়ে বড় ত্রুটি দেখা দিয়েছে জাতির পিতা ও তার সন্তানদের সম্পর্কের মধ্যে। জাতির পিতা তার সন্তানদের ভালোবাসেন, সন্তানরাও পিতাকে ভালোবাসে। সবাই পিতাকে অন্তর দিয়ে ভালোবাসে বলেই তাদের মধ্যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ও পরিণামে খুন খারাপি। জাতির পিতা খুন খারাপি বন্ধ করতে সন্তানদের প্রথমে অনুরোধ করে নির্দেশ দেন, অবশেষে ধমক দিয়েছেন, কিন্তু সন্তানেরা পিতার কথা শুনতেছে না। পিতা ও কঠোর হয়ে সন্তানদের শাস্তি দিতে পারতেছেন না। এটা ঘটতেছে হৃদয়ের জন্যই, বিশেষত হৃদয়ের 4টি চেম্বারের দোষেই। জাতির পিতা সকলের কল্যাণের জন্য যতই চেঞ্জ অফ হার্টের কথা বলতেছেন, সন্তানেরা ততই স্ট্যান গানের সাহায্যে এক চেঞ্জ অফ হার্ট করতেছেন। এটা অধিক দিন চলতে দিলে সকলেরই হৃদয়ের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। এই প্রবন্ধ প্রকাশিত হবার পর জনাব মনসুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে নানা রকমের কটূক্তি শুরু হয়। অধ্যায় 71 এর চেতনার সাথে বিশ্বাসঘাতকতা, আওয়ামী কুশাসন এবং প্রতিরোধ। সংসদে সংবিধান গৃহীত হয়। 10 এপ্রিল 1972 সালে প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরিতাপের বিষয়, ওই সংসদের সব সাংসদরাই ছিলেন পাকিস্তানের সংবিধান এবং জেনারেল ইয়াহিয়া খানের LFO এর আওতায় নির্বাচিত। মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বললেন, বর্তমান সংসদ গঠিত হয়েছিল 1990 সালের LFO এর অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। জেনারেল ইয়াহিয়া খানের LFO মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসাবে 6 দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল। 6 দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজিয়ে রেখে প্রদেশ ভিত্তিক পূর্ণ স্বায়ত্তশাসন কায়েম করা। অতএব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোনো বৈধ অধিকার তাদের নেই। তিনি সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাই থাকবে না, তাতে বিভিন্ন সংগঠনের সদস্যরা যারা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে। এই ধরনের জাতীয় কনভেনশনের দ্বারা প্রণীত সংবিধান পরবর্তীতে গণভোটের মাধ্যমে গৃহীত হবে। আওয়ামী লীগ সরকার ওই প্রতিবাদকে কর্ণপাত না করে 12 অক্টোবরের সংবিধান অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনের প্রণীত সংবিধান গৃহীত করেন। যদিও সংবিধানে সরকারিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূলনীতির উপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার উপর ভিত্তি করেই গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র। সরকার ঘোষণা করল দেশে সমাজতন্ত্র প্রবর্তন করা হবে, কিন্তু সংবিধানের 42 নং ধারার মাধ্যমে ব্যক্তি মালিকানা বজিয়ে রাখা হলো। 35, 37, 39 নং ধারার মাধ্যমে অতি চতুরতার সাথে মানুষের মানবিক অধিকারসমূহ কেড়ে নেওয়া হলো। আওয়ামী লীগ বিরোধী শক্তিকে অতি নির্দয়ভাবে উৎপাটন করার জন্য সংবিধানে 63 3 নং ধারা সংযোজিত করে। জনগণের নিরাপত্তার নামে আইয়ুব শাহীর বর্বর রচিত আচরণের মতোই মুজিবের নেতৃত্বে বিনা বিচারে আটক এবং মিল কারখানায়, অফিস আদালতে ধর্মঘট নিষিদ্ধ করার বিধানও সংবিধানে রাখা হয়। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি
আমি মেজর ডালিম বলছি, বইটির এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে জানান, আপনার মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই বইটির আরও অনেক পর্ব আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাতে নতুন পর্ব আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের খেয়াল রাখুন এবং এআই মাদ্রাসার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।